প্রতাপবাবু ছিলেন বীরপুরের এক প্রভাবশালী ব্যক্তি। তার স্ত্রী প্রতিমা যথেষ্ট গুণবতী ছিলেন, কিন্তু প্রতাপের সঙ্গে প্রতিমার খুব একটা বনিবনা হতো না। প্রতাপ সব সময় নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত, একটুও স্ত্রীকে সময় দিত না। তাই স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা খিটিমিটি লেগেই থাকত। প্রতাপবাবু যেখানে থাকতেন তার 2-4টে বাড়ির পরে থাকত মহেশ ও মিঠু। মহেশ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, অন্যদিকে মিঠু বড়লোক বাড়ির মেয়ে। মিঠু তার পরিবারের অমতে মহেশকে বিয়ে করে। দুজনই এত মিল, এত ভালোবাসা ছিল যে তা দেখে সবাই ঈর্ষা করত। ওদের ভালোবাসা এলাকায় যেন একটা উদাহরণ হয়েছিল। সবাই ওদের ভালোবাসাকে সম্মান করত। একদিন প্রতাপ ও প্রতিমার মধ্যে মহেশ আর মিঠুকে নিয়ে আলোচনা হচ্ছিল যে কি করে ওদের মধ্যে এত ভালোবাসা, এত টান। প্রতাপ বলল, মহেশ খুব ভালো ছেলে, খুব বুদ্ধিমান, ওর জন্যই ওদের সম্পর্কটা এত সুন্দর। প্রতিমা বলল, তুমি তো এই কথাই বলবে, পুরুষ মানুষ কখনো পুরুষ মানুষের বদনাম করে? ঘরের স্ত্রী হলো সংসারের লক্ষ্মী। মিঠুর জন্যই আজ ওদের ভালোবাসা এত সুন্দরভাবে সংসারটা টিকে আছে। এত আর্থিক কষ্টের মধ্যেও অন্য কোনো মেয়ে হলে মোটেই থাকতো না। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। প্রতাপ বলল, ঠিক আছে, ওদের দুজনের মধ্যে ভালোবাসা কত গভীর তার একটা পরীক্ষা নেব, আর দেখব ওদের মধ্যে সত্যই ভালোবাসা আছে কি নেই। এই বলে তারা একটা পরিকল্পনা করল। ঘটনাচক্রে প্রতাপের বাড়িতে যে কাজের লোক কাজ করত, সে মহেশের বাড়িতেও কাজ করত। প্রতিমা সেই কাজের লোকের হাত দিয়ে একটা চিঠি মহেশের কাছে পাঠালো। তাতে লেখা, প্রিয়, আমি তোমায় খুব ভালোবাসি। আমি আমার স্বামীর সাথে একটুও ভালো নেই। আমি তোমায় বিয়ে করতে চাই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তুমি যদি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেব। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। আমি তোমার বাড়ির কয়েকটা বাড়ির পরেই থাকি। সঙ্গে একটা ছবি পাঠালাম, নিশ্চয়ই চিনতে পারবে। চিঠির উত্তরের আশায় রইলাম। মহেশ চিঠিটা পড়ে তার উত্তরে লিখল, ম্যাডাম, আমি আমার স্ত্রীকে ছাড়তে পারবো না। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন ওর সাথে থাকব আর ওকে রক্ষা করব। চিঠিটা প্রতাপ ও প্রতিমা দুজনেই পড়ল। প্রতাপ বলল, এবার আমার পালা। সেই মতো সুযোগ খুঁজতে লাগলো কিভাবে মিঠুর সাথে কথা বলা যায়। একদিন মিঠু তার ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছে। রাস্তায় প্রতাপ তাকে জিজ্ঞাসা করলো, কি, কেমন আছো? মিঠু, ভালো আছি। প্রতাপ, ভালো আছি কথাটা যেন জোর করে বললে মনে হচ্ছে। কিছু অসুবিধায় আছো? আমাকে বলতে পারো। আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করে আছি। মিঠু, আপনি প্রভাবশালী মানুষ। এলাকার সবাই আপনার সঙ্গে একটু কথা বলার জন্য অপেক্ষা করে থাকে, আর আপনি আমার জন্য অপেক্ষা করে আছেন, তার মানে? প্রতাপ, মানে বলবো, কিছু মনে করবে না তো? আমি তোমাকে একটু স্পেশালভাবে চাইছি। আমার স্ত্রীর সঙ্গে আমার একদম বনিবনা হয় না। আমি জানি তুমি খুব আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাও। তুমি তোমার স্বামীকে ছেড়ে বেরিয়ে এসো। আমি তোমার ছেলের দায়িত্ব নেব, ওকে ভালো স্কুলে ভর্তি করে দেব, তোমার জীবনের মানেটাই পাল্টে দেব। তুমি যদি রাজি থাকো, সামনের সোমবার দিঘির পাড়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। ওখান থেকে আমরা একসাথে বেরিয়ে যাব। আমি সমস্ত ব্যবস্থা করে রাখব, তোমার কোনো চিন্তা নেই। অপেক্ষায় থাকব, আসবে কিন্তু। এই বলে প্রতাপ বাড়ি চলে গেল। সোমবার প্রতাপ দিঘির পাড়ে গেল। মিনিট 5 বাদেই দেখে মিঠু ছেলেকে নিয়ে আসছে, হাতে কয়েকটা ব্যাগ। প্রতাপ, চলো ওই রেস্টুরেন্টে একটু বসি। আমি খুব অসুবিধায় পড়ে গেছি। মিঠু, কি হয়েছে? প্রতাপ, একটা বিশেষ কাজে আমি বাইরে চলে যাচ্ছি। তুমি বাড়ি ফিরে যাও, আমি কাজটা শেষ করে তোমার সাথে দেখা করব। এই বলে প্রতাপ মিঠুকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে নিজের বাড়ি ফিরে গেল। প্রতাপের মন খুব খারাপ হয়ে গেল। ভাবল,
মহেশ মিঠুকে এত ভালোবাসে, আর মিঠু কত সহজে মহেশকে ছেড়ে বেরিয়ে এলো। এই ভালোবাসা মিঠুর? তাহলে আমার স্ত্রীও আমাকে ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারে। মেয়েদের ভালোবাসা কি এই রকম হয়? এইসব ভেবে ভেবে প্রতাপের কাজে আর কিছুতেই মন বসে না। সব সময় নিজের স্ত্রী যদি ছেড়ে চলে যায়, এই আতঙ্ক গ্রাস করে চলেছে প্রতাপকে। মেয়েদের প্রতি তার বিশ্বাস যেন ভেঙে গেছে। প্রতাপের স্ত্রী ও তাকে কিছু জিজ্ঞাসা করতে আসলে প্রতাপ ইদানিং ঠিকমতো তার উত্তর দেয় না। হঠাৎ একদিন কমলের সঙ্গে দেখা হলো প্রতাপের। কমল প্রতাপের স্কুলের বন্ধু। কলেজে ওরা একসঙ্গেই পড়াশোনা করেছে। তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় সেভাবে আর কথা হয় না। সেদিন আবার দেখা হওয়ায় প্রতাপ বলল, কি কমল, কোথায় যাচ্ছিস? কমল, আরে প্রতাপ যে, তোর একই অবস্থা, খাওয়া দাওয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছিস নাকি? প্রতাপ, না রে, মনটা খুব খারাপ, খুব টেনশানে আছি। কমল, কিসের টেনশন, বল আমাকে। প্রতাপ সমস্ত কথা কমলকে বলল। কমল, বুঝলাম, তোর সব কথা শুনলাম। এবার আমি একটা ঘটনা তোকে বলি, তাহলে তুই বুঝতে পারবি এই সমাজের মেয়েরা কেমন হয়। তুই যখন স্কুলে পড়তিস তখন আমরা দুজনে একই ক্লাসে পড়তাম, তাই তো? তোর নিশ্চয়ই মনে আছে, তখন প্রায় দিন আমি ক্লাসে এসে চুপ করে বসে থাকতাম। ক্লাসে পড়া পারতাম না বলে স্যার শাস্তি দিত, কিন্তু আমার কোনো পরিবর্তন হতো না। কেন বলতো? আজ তোকে বলছি। আমরা দুই ভাই বোন। আমার মা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর বাবা একমাত্র সন্তান আমার ঠাকুমা দাদুর। আমার বাবার জন্মের কয়েক বছরের মধ্যেই বাবার বাবা অর্থাৎ আমার ঠাকুরদাকে হারান, আর ঠাকুমা বাবার যখন 10 বছর বয়স তখন মারা যান। সেই থেকেই বাবা একাই লড়াই করে বড় হয়েছে। তাই সংসার, পরিবার, ভালোবাসা এই শব্দগুলোর প্রকৃত মানে কখনো জীবন দিয়ে বুঝে উঠতে পারেননি। এক দুঃসম্পর্কের কাকার মাধ্যমে আমার বাবার বিয়ে হয়। মায়েরা ছিলেন 7 ভাই বোন, তাই দিদা দাদু বিয়ের পর মা কেমন আছে তা খোঁজ নেওয়ার মতো সময় পেত না, কারণ মাকে বাদ দিয়ে তখন তাদের বাকি ছেলে মেয়ে বড় করার দায়িত্ব। অনেক ভাই বোন হলে যেমন হয় আর কি। আমার বাবা নানা অজুহাতে মাকে মারধর করত, অশান্তি করত। বাড়িতে এত অশান্তির জন্য আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না। মন খারাপ হয়ে থাকতো। আমি ছোট, আর আমার বোন আরও ছোট। আমরা কিছুতেই মাকে মারের হাত থেকে রক্ষা করতে পারতাম না। মা কিন্তু আমাদের দুজনকে বুক দিয়ে আগলে রেখে মানুষ করেছেন। কোনোদিন তিনি আমাদের ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়ার চিন্তাও করেননি। একবার বাবা খুব অসুস্থ হয়ে যান। মা সারা দিন রাত বাবার সেবা করে তাকে সুস্থ করেন। আমার মা তো একজন নারী। তিনি কিন্তু মিঠুর মতো বাড়ি থেকে বেরিয়ে যাননি। মিঠুর কাছে অর্থই বড় ছিল, তাই সেই ভালোবাসাকে মুহূর্তের মধ্যে সরিয়ে দিতে পেরেছিল। কিন্তু আমার মা স্বামী, সন্তান, সংসারকে ভালোবাসতেন। তাই জন্য তিনি কখনোই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেননি। একজন মানুষ যদি মনে করে বটগাছের মতো ছায়া হয়ে একটা সংসার বাঁচাতে পারে, আবার একজন মানুষ সমুদ্রের স্রোতে নিজের সংসার ভাসিয়ে দিতেও পারে। শুধুমাত্র একজন নারীকে দিয়ে তুই সমস্ত নারী জাতির বিচার করছিস। তুই ভুল ভাবছিস। মনে রাখবি, একজনকে দিয়ে সবাইকে বিচার করা কখনো উচিত না। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।